कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए, उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले कभी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद कालिदासेर मतो जे गाছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। আর মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে। মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা মালদার মধ্যে পড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইমামদের সাথে আজকে বৈঠকের মাধ্যমে জানালেন যে অমিত শাহ যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন এটা কোনোদিনই নাকি পুরো হবে না। ঢিলটা তাহলে সঠিক জায়গাতেই লেগেছে। কালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে বিএসএফ গোয়েন্দা উইংস এর দ্বারা যে রিপোর্ট পাওয়া গেছে মুর্শিদাবাদ যেখানে জ্বলছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী অমিত শাহ যে প্রধানমন্ত্রী হবে না এই কমেন্ট করছেন যখন, তখনই কিন্তু অমিত শাহ নজরে রেখেছেন গোটা মুর্শিদাবাদের পরিস্থিতি। শর্ট ক্লারিফিকেশন চাওয়া হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, কারণ ইনি যেভাবে কথা ঘোরান, যে লাইন আজকে আমি এখন প্রেজেন্ট করলাম, এখানে কোনটা মাথা মুন্ডু কিছু ছিল আমি জানি না, তার মধ্যে দু একটা লাইন আপনাদের সামনে তুলে ধরেছি, কারণ এটা স্বাভাবিক, রাজ্যের মুখ্যমন্ত্রী এরকমই কথা বলেন, এটা নতুন কিছু না। তো তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটো ইম্পর্টেন্ট কথা বলেন। প্রথম, বোঝানোর চেষ্টা করলেন যে যতই আপনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করুন আপনি প্রধানমন্ত্রী হবেন না। মুর্শিদাবাদ জ্বলছে, দিদি কমেন্ট করছেন অমিত শাহকে, অমিত শাহ টাইট দিয়েছেন শর্ট ক্লারিফিকেশন দিতে হবে, কারণ বিএসএফ গোয়েন্দা উইংস এর রিপোর্টের মাধ্যমে যেটা জানা গেছে সেটা হচ্ছে বাংলাদেশের হাত তো অতি অবশ্যই লোকাল লিডারের হাত রয়েছে। জঙ্গিদের সাথে যদি লোকাল লিডারের হাত থাকে তাহলে তো ভাই পার্টি ব্যান হয়ে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন সেই বিষয়টা, তাই ওপেন করছেন যে এমপি তো এখানকার নয়, দক্ষিণ মালদার সিট পড়ে, আমরা কি করে জানবো? তাহলে এমএলএ কার, স্থানীয় নেতা কার, তৃণমূল কংগ্রেসের নয়? সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। যত দিন যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যত ভাষণ আমি শুনি তত এনার প্রতি আমার ঘৃণা আরো বেশি করে জন্ম নেয়। মানে আমি কি বাদ দিয়ে কি লাইন বলবো আমি নিজেই বুঝে উঠতে পারি না। যেখানে আপনারা যতই আমাকে বোঝানোর চেষ্টা করুন আমি এটা মানতে নারাজ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মুভমেন্টে দাঁড়িয়ে মোদিজিকে আমি রিকোয়েস্ট করছি লোকটিকে সামলান, এরকম বক্তব্য রাখবেন। তিনি যা ঝগড়ুটোর মতো কথা বলেন, মানে যা বোঝা যায় যেভাবে ঝগড়া করতে পারেন, যেভাবে মানে যা খুশি তাই বলতে পারেন, সেখানে মোদিজিকে মানে টাইট বাম্পার লেগেছে। অমিত শাহকে দিয়ে দিয়েছেন সমস্ত কিছু কন্ট্রোল করতে, আপনি করুন, আপনাকে ঘেরা ইজি। এই ব্যক্তিকে তো ঘিরতেই পাচ্ছি না। 370 থেকে শুরু করে এই 3 তালাক থেকে শুরু করে ওয়াকফ আইন থেকে শুরু করে সমস্ত যা বিজেপির ঘোষণাপত্র ছিল সবই নাকি এই ব্যক্তি কমপ্লিট করেছে। এইবার বাকি রয়েছে ইউসিসি, এটাও এই ব্যক্তি নাকি কমপ্লিট করবেন। ইমামদের সাথে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই সমস্ত ভাষণ চলছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও এটা বললেন না যে মৃত হরগোবিন্দ দাস আর মৃত চন্দন দাসের নাম নিয়ে যে খুব বাজে ঘটনা ঘটেছে, খুবই খারাপ ঘটনা ঘটেছে, আমি যাব দেখা করতে, আমি একটুখানি সাহায্য করব পরিবারকে, কারণ গ্রামের পর গ্রাম ধ্বংস হয়েছে, গ্রামের পর গ্রামকে পুড়িয়ে ফেলা হয়েছে, আর্থিক দিক থেকে লুট করে নেওয়া হয়েছে। দিদি কিন্তু ওই সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায় কিছু দেখতে পেলেন না। বলছেন যে মহাকুম্ভের মৃত্যু আর শামসেরগঞ্জে হওয়া মৃত্যু সেম, মানে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে বাড়ি থেকে টেনে হিচড়ে বের করে কুপিয়ে খুন করাটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সেম। পোষণ করতে করতে কোন জায়গায় গেছেন? আজকে আপনাদের অনেকেরই মনে হবে যে অদ্বিতীয়া তুমি হিন্দু মুসলিম করতে লেগেছো, দিদি বাধ্য করছেন। বাড়ির দুই ছেলে, ছোট ছেলে বড় ছেলে, যেখানে আপনি ধরুন যে একজন মা বাবা পার্টিকুলারলি বারবার বড় ছেলেকেই ব্লেম করে, বড় ছেলে খারাপ, ছোট ছেলে মারদাঙ্গা করছে তাও বলছে বড় ছেলে খারাপ। তো সেই বড় ছেলের কাছে যেমন মা বাবা খারাপ হবে তার পাশাপাশি হিংসা জন্মাবে ছোট ছেলের প্রতিও, এটা স্বাভাবিক।
কারণ দ্বন্দ্ব মা বাবা লাগাচ্ছে, ভেদভাব মা বাবা করেছে। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তো মা টাইপস জায়গায় বসে রয়েছেন না, তিনি গার্জেন। আপনি ঝামেলা লাগাচ্ছেন এই সমস্ত করে। দুটো পুরোহিতকে লাস্ট এনে এসব কি নাটক করছিলেন আপনি? এসব কি কি চলছিল? হ্যাঁ, এত বড় মারদাঙ্গা যেটাকে আপনি বলছেন কমিউনাল ভায়োলেন্স। আমি তো দেখলাম হিন্দুরা মার খেয়ে বাড়ি ছেড়ে মালদাতে পড়ে আছে। কোথায় কমিউনাল ভায়োলেন্স? কোন হিন্দু কাকে মেরেছে? কোন জায়গায় কোন ভিডিও এরকম এসেছে যে হিন্দুরা মেরেছে, মুসলিম সম্প্রদায় মারছে, শিখ সম্প্রদায় মারছে, জৈন সম্প্রদায় মারছে? আপনি শান্তির বার্তা দিচ্ছেন সমস্ত ধর্ম সমন্বয়কে। কি আরে বাদ দিন। কনস্টিটিউশন পড়েছেন, রাজ্যের নেত্রী পদে বসে রয়েছেন, আপনি লাইনটা কি বললেন? বিএসএফ কে নিয়ে যতটা বাজে কথা আপনি বলেছেন সে বিষয়ে তো যাবই, কিন্তু তার আগে দেখুন কত শিক্ষিত ভালো কনস্টিটিউশন পড়ে আসা, আমি পড়ে আসাই বলছি, পড়ে আসা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন মমতা ব্যানার্জিকে। দেখুন, মনে রাখবেন এই আইন সংবিধানের আমাদের আর্টিকেল 14 আছে, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রাইট আছে, রাইট টু ওয়ার্ক, রাইট টু প্রপার্টি, রাইট টু লিভ। সেই আর্টিকেলটাকেও উল্লঙ্ঘন করেছেন। তাছাড়াও রাজ্য তালিকায় অ্যাজ পার কনস্টিটিউশন 18 and 35, number 18 and 35, this is a state government rights, the land, সেই ল্যান্ড রিলেটেড ইস্যুকেও যেটা আইনজীবী ল পড়তে গেলে কনস্টিটিউশন বলে আলাদা একটা সাবজেক্টই থাকে। আপনি এই ওয়াকফ আইনকে নিয়ে বলতে গিয়ে মুসলিম ভাই বোনেরা শোনো দিয়ে কনস্টিটিউশনে যা খুশি তাই আর্টিকেল বলে দিয়ে হয়ে গেল। আচ্ছা আমাকে বুঝিয়ে দিন তো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করবেন আপনারা, এই ভিডিওটি দিয়ে জিজ্ঞেস করবেন যে আপনি কনস্টিটিউশনের আর্টিকেল 18-এ ওয়াকফ আইন, ওয়াকফ বোর্ড, ওয়াকফ ল্যান্ড, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কি খুঁজে পেয়েছেন? কনস্টিটিউশন আমি যতদূর পড়েছি তাতে আর্টিকেল 18-এ কি রয়েছে? আর্টিকেল 18-এ রয়েছে যে নবাবদের আগে যেটা হতো আমাদের রাজা প্রজারা, তো রাজার টাইটেল, রাজার ছেলে রাজা বা নবাবই চলে যাচ্ছে, রাজকুমারী চলে যাচ্ছে, এটা চলবে না। হ্যাঁ, যদি একাডেমিক দিক থেকে কোনো টাইটেল পাওয়া যায়, যেমন ডক্টরেট হতে পারে, যেমন ক্যাপ্টেন হতে পারে, তো সেই টাইটেল চলবে। নবাবের ছেলে নবাব হিসেবে ট্রিট হবে না। এখানে ওয়াকফকে নিয়ে কিছু আছে? আপনি কি বললেন আর্টিকেল 14-এ নাকি সবারই একটা ইকুয়াল রাইট দিয়েছে আমাদের কনস্টিটিউশন? হ্যাঁ দিয়েছে, তো আমি বুঝে গেছি যে ইকুয়ালিটি বিফোর দ্য ল আপনি বলতে চেয়েছেন। আপনি কি বলতে চেয়েছেন সেটা আপনিই জানেন, কিন্তু আমরা বুঝে গেছি যে আপনি কি বলতে চেয়েছেন, কারণ আপনি কি বলতে চেয়েছেন সেটা আপনি নিজেই বলতে পারেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলতে চান সেটা তিনি নিজেই বলতে পারেন না, সেটা আমাদেরকে ধরে নিতে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বলতে চেয়েছেন। তো সেটা তো আপনি ভুল বলেছেন। আপনি বলেছেন রাইট টু ওয়ার্ক, মানলাম, ঘুরিয়ে পেঁচিয়ে মানলাম। আপনি বলেছেন রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টি, ফান্ডামেন্টাল রাইট আর কনস্টিটিউশনাল রাইটের মধ্যে পার্থক্য বোঝেন? ফান্ডামেন্টাল রাইট হচ্ছে কনস্টিটিউশনের আর্টিকেল 14 to 35, সেখানে রাইট টু প্রপার্টি, ল্যান্ড কি বলছেন এগুলো? তাহলে এবার আমি আপনাদেরকে বলছি যে মুসলিম ভাই বোনেরা শুনুন, এবার আমি বলছি যে মুসলিম ভাই বোনেরা আপনি আমার কথা শুনুন। মমতা ব্যানার্জি বোকা বানাচ্ছেন। এখানে স্টেট গভর্নমেন্টকে ওয়াকফ আইনে স্টেট গভর্নমেন্টকে এক্সট্রা রাইট দেওয়া হয়েছে। স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালসরা চেকিং করবে। যখন ওয়াকফ বোর্ড কোনো জায়গা দাবি করবে তো সেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে চেকিং হবে, স্টেট গভর্নমেন্টের অফিসিয়ালরা চেক করবে। সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলতে পারলেন না যে রাইটটা আমার বাড়িয়েছে, তোমাদের একটু হলেও কমেছে, ওয়াকফ বোর্ডের একটু হলেও কমেছে, তাই তোমরা আমারও রাইট কমিয়ে দিয়েছে। এটা দিদি বোঝানোর চেষ্টা করলেন, দিদি বললেন যে তোমরা দিল্লি যাও, তোমরা প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করো, এখানে ধ্বংস করো না, কারণ এখানে তো আমি জানি আমার রাইট বাড়িয়েছে। আমি কেন ল্যান্ডকে নিয়ে ফালতু অশান্তি করতে যাবো? ঠিক আছে, অশান্তি বাইরে গিয়ে করো, দিল্লি যাও, দিল্লিতে গিয়ে অশান্তি করো, এটাই রিজন। এই সমস্ত ভুল ভাল কনস্টিটিউশনকে নিয়ে বলার পরও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনোদিন কোনো নোটিশ খান না, কোনোদিন পুলিশ যায় না, কোনোদিন কিচ্ছু হয় না। কিন্তু এতদূর তো ঠিক ছিল। আপনি যে ভয়ঙ্কর কথা বলেন এটা তো হেসে উড়ানো যাবে না, যে বিএসএফ এর হাতে, মানে বিএসএফ এর হাত দ্বারাই নাকি 5,000 4,000 টাকা করে পাথর ছোড়ানো করিয়েছে বিএসএফরা। এটা তো মারাত্মক কথা বলে দিলেন আপনি, মানে এটা তো ক্ষমা হয় না। এটা আপনি তো দেশের বিরুদ্ধে কথা বললেন। আমি এটা দেশের বিরুদ্ধে কথা বলবো, কারণ বিএসএফ এর এগেইনস্টে আপনি ভড়কাচ্ছেন, আবার ভড়কাচ্ছেন। যেখানে দুদিন আগে আপনি শুনতে পেলেন যে শামসেরগঞ্জে আমবাগানের মধ্যে জাফরাবাদে বিএসএফ কে ঘেরাও করা হয়েছিল, আবার আপনি ভড়কালেন এরকম একটা সভার মধ্যে। কি বলেন একবার দেখুন, তারপর যাই ডিটেলসে। করব
বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে, এটাও কিন্তু আমি খুঁজে বের করবো। है उनसे आप बोलिए कि ये सब पत्थर लोकल यहाँ पर है, उनसे आप बोलिए कि ये सब पत्थर पुत्थर हटाइए। 13 তারিখের ভিডিও যেটা আমি কভার করেছিলাম, সেখানে বিএসএফ এর কাছে মিডিয়া পৌঁছেছিলেন মাইক নিয়ে, আর উনি বলছেন যে লোকাল यहाँ पे है उनसे आप पूछिए और बोलिए कि पत्थर वत्थर हटाए। মানে বাড়ির ছাদ থেকে যে পাথরের ঢিপ পাওয়া গেছে সেগুলোকে বিএসএফ রা খালি করাচ্ছিলেন। এটা আমার 13 তারিখের ভিডিও। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন 16 তারিখে। তার আগেই অলরেডি বিএসএফ আইজি কে রিপোর্ট জমা দেওয়া হয়েছে, বিএসএফ গোয়েন্দা উইংস, যেখানে জানিয়েছেন যে পাথর 2 মাস ধরে জমা করা হয়েছে জঙ্গিপুর রেল লাইন থেকে। কিভাবে কি করা হয়েছে, কতগুলো কল এসেছে, কতগুলো কল ট্রেস করেছে, সব আমরা জেনে গেলাম। 3 মাস ধরে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি যে বিএসএফ কে দোষ দিতেন বর্ডার এরিয়াতে আমি জানতাম, কিন্তু আপনার অ্যাডমিনিস্ট্রেশনও কিছু করেনি। সেখানে উল্টো আপনি তো মানে চোরি উপর সে সিনা জড়ি। আপনি বলছেন যে বিএসএফ 4,000-5,000 টাকা দিয়ে পাথর ছুড়িয়েছে বাচ্চাদেরকে দিয়েছে। মানে আমি যেটা ভাবছি, আমি যেটা ফিল করছি, সেটাই কি আপনারাও ফিল করছেন, নাকি আপনাদের প্রেম আসছে মমতা ব্যানার্জি, বা আপনারা হয়তো বিশ্বাস করছেন যে হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী কত ভালো, সত্যি কথা বলতেন, বিএসএফ মেবি করাতে পারে। এটা কি এত মারাত্মক কথা? এই কথা আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে বলে দিচ্ছেন বলে ছাড়, অন্য কেউ বললে তো কলার ধরে জেলে ভরে দিত যে বিএসএফ এর নামে এরকম বক্তব্য। আর আজকে প্রথম না, বারবার 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 আপনি না নেতা মন্ত্রীর দোষ দেখতে পান, আপনার না চুরির দোষ, আপনার চাকরি পর্যন্ত চুরি করে গুপলেট করে দিলেন, আর সেখানেও বাকিদের দোষ খুঁজে নিলেন, আপনার কোনো দোষ নেই। আর আজকে এত মারাত্মক ঘটনা, যেখানে মুর্শিদাবাদ জ্বলছে তছনছ, আজও নেট খোলা হয়নি। আজকে আমি নিজে থেকে রিচার্জ করিয়েছি, একজন থাকেন আমাদের চেনা জানা, তার মোবাইলে টাকা নেই, মানে রিচার্জ করতে পারছেন না, আমি রিচার্জ করে দিলাম যে নেট নেই বলে, আজও খোলা হয়নি। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএসএফ কে চার্জ করে দিলেন। হ্যাঁ বিএসএফ ও পাথর ছুড়িয়েছে, আজও কিছু হবে না। এবার আমি বলি ধুরন্ধর পলিটিশিয়ান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ তিনি বারবার চাইছেন যে আমার এই সমস্ত বক্তব্যের মাধ্যমেই প্রেসিডেন্ট রুল লাগু হোক। বেশ কিছু নেতাদের দ্বারা, নিজের দলের নেতাদের দ্বারা চ্যালেঞ্জ করাচ্ছেন যে প্রেসিডেন্ট রুল লাগু করতেই পারবে না। কি করে নেবে? কারণ আন্দোলন আর ঝগড়া করতে আপনি উস্তাদ। এখন 2026-এ আপনার কোনো মুদ্রা নেই, আপনি চাইছেন যে এনিহাও প্রেসিডেন্ট রুলটা লাগু হোক আর আমাকে সাইড করে দেওয়া হোক, তারপর রাস্তায় মাঠে নামবো, আমি একটা ইমোশন গ্রাউন্ড পেয়ে যাবো না, যে আমাকে ইন্টেনশনালি সরিয়ে দিল, এমনি তো পারলো না, ইন্টেনশনালি আমাকে সাইড করে দিল, দেখুন আজকে ইন্টেনশনালি প্রেসিডেন্ট রুল লাগু করে আমাকে সাইড করে দিল। আপনি এই রাস্তায় হাঁটছেন। আমি যেমন আপনাদেরকে বলেছি মমতা যে সেই রাস্তায় হাঁটে, বিএসএফ কে বলেছিলাম দোষ দেবে, তাই দিল। এইবার দিদি এইটাই চাইছেন যে আমার কাছে তো মুদ্রা নেই, আমি তো খারাপ হয়ে গেছি, আমি তো খুবই খারাপ হয়ে গেছি, কারণ সব দিক থেকে চুরি ডাকাতি যা যা সব ধরা পড়ে গেছে। এটা হচ্ছে অনলি ওয়ে যেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বাঁচলেও বাঁচতে পারে, সেটা হচ্ছে প্রেসিডেন্ট রুল লাগু করে দিক, আমি ভাই বেঁচে যাই, একটা মুদ্রা পেয়ে যাবো। আমি আন্দোলন করার, কারণ আন্দোলন তো আমি এমনি করতে চাই, আমি তো আমার এগেনস্টই আন্দোলন করি, তো আবার আন্দোলন করবো, আর আন্দোলন করে আমি ভোটে জেতার চেষ্টা করবো আবার, কারণ না হলে 2026 চাপ আছে, সবার কাছেই খারাপ হয়ে যাচ্ছি। যাই হোক, আজকে এখানে এন্ড করি। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।